আমাদের চারপাশের প্রায় সবকিছুই তো শক্তিতে চলে, তাই না? গাড়ি, ট্রেন, এমনকি আমাদের বিশাল বিশাল শহরগুলো। কিন্তু কখনো কি ভেবে দেখা হয়েছে যে এই বিপুল শক্তি আসলে কিভাবে তৈরি হয়? চলুন আজ আমরা সেই রহস্যটাই একটু ঘেঁটে দেখি। কিভাবে একটা সাধারণ আগুনের শিখা থেকে শুরু করে একটা আস্ত পারমাণবিক চুল্লি সবকিছুই তাপকে গতিতে বদলে দিয়ে আমাদের পৃথিবীকে সচল রাখছে। প্রশ্নটা শুনতে বেশ সহজ মনে হলেও এর পেছনের বিজ্ঞানটা কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। মানে কিভাবে একটা ছোট্ট আগুনের শিখা বা একটা পরমাণু ভাঙার শক্তি দিয়ে একটা গাড়ি চালানো বা একটা পুরো শহরকে আলোকিত করা সম্ভব। চলুন এই দারুণ যাত্রায় এর উত্তরটা খুঁজে বের করা যাক। আর এই বিশাল প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা বিশেষ শাখায়। এই শাখায় তাপ আর শক্তির সম্পর্ককে কাজে লাগিয়ে আমাদের পৃথিবীকে চালিয়ে যাচ্ছে। সবকিছুর মূলে রয়েছে থার্মোডাইনামিক্স বা আমরা যাকে বলি তাপগতিবিদ্যা। সোজা কথায় এটা হলো তাপকে কিভাবে যান্ত্রিক শক্তিতে পরিণত করা যায় তার বিজ্ঞান। মানে এটা আমাদের বলে দেয় যে তাপ, কাজ আর কোনো সিস্টেমের চাপ বা তাপমাত্রার মতো বৈশিষ্ট্যগুলো কিভাবে একে অপরের সাথে জুড়ে আছে। গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে বাড়ির ফ্রিজ পর্যন্ত প্রায় সবকিছুই কিন্তু এই নীতির ওপর ভিত্তি করেই চলে। আচ্ছা, চলুন তাহলে এই বিজ্ঞানের মূল ভিত্তিগুলো একটু দেখে নিই। এগুলোকে কিন্তু শুধু পাঠ্য বইয়ের নিয়ম ভাবলে মস্ত ভুল হবে। এগুলো হলো শক্তির মহাবিশ্বের অলঙ্ঘনীয় আইন, যা সবকিছুকে নিয়ন্ত্রণ করে। প্রথম আইনটা বেশ সোজাসাপটা। এটা আসলে শক্তি সংরক্ষণের নীতি। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন আপনার কাছে ১০০ টাকা আছে। আপনি সেটা দিয়ে খাবার কিনতে পারেন, বইও কিনতে পারেন। কিন্তু টাকাটা তো আর হাওয়ায় মিলিয়ে যাবে না, তাই না? শক্তিও ঠিক তেমনই, এক রূপ থেকে অন্য রূপে বদলে যেতে পারে, কিন্তু কখনো হারিয়ে যায় না। মানে আরও সহজ করে বললে, শক্তি কখনো তৈরি বা ধ্বংস করা যায় না। এটা কেবল এক রূপ থেকে অন্য রূপে পাল্টে যায়। ঠিক যেমন একটা গাড়ির ইঞ্জিনে পেট্রোলের রাসায়নিক শক্তি প্রথমে তাপ শক্তিতে আর তারপর যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এখন দ্বিতীয় আইনটা একটু জটিল কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ। এর মূল কথাটা হলো শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে বদলানোর সময় কিছুটা শক্তি নষ্ট হবেই। কেলভিন প্ল্যাঙ্কের সূত্রানুযায়ী এমন কোনো ইঞ্জিন বানানো সম্ভবই না যা তাপকে 100% কাজে রূপান্তরিত করতে পারে কোনো রকম অপচয় ছাড়া। ক্লসিয়াসের এই কথাটা দ্বিতীয় আইনের সারমর্মটা খুব সুন্দরভাবে তুলে ধরে। তাপ নিজে থেকে ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে যেতে পারে না। এর আসল মানে হল শক্তি রূপান্তরের সময় সবসময় কিছু শক্তির অপচয় হবে, সাধারণত তাপ হিসেবেই সেটা বেরিয়ে যায়। তার মানে ১০০% দক্ষ কোনো ইঞ্জিন বানানো একেবারেই অসম্ভব। সবসময় একটা শক্তির ট্যাক্স আমাদের দিতেই হবে। তো এই যে অলঙ্ঘনীয় আইনগুলো, এগুলো মেনে নিয়ে ইঞ্জিনিয়াররা কিভাবে তাপকে আমাদের কাজে লাগান, কিভাবে তারা এই নিয়মগুলো ব্যবহার করেই আমাদের পৃথিবীকে চালিত করার মতো সব অসাধারণ যন্ত্র তৈরি করেন? চলুন এবার দেখি কিভাবে এই থিওরি বাস্তবে কাজ করে। ইঞ্জিনগুলো কিন্তু এলোমেলোভাবে এই আইনগুলো ব্যবহার করে না। তারা একটা নির্দিষ্ট রেসিপি ফলো করে, যাকে বলা হয় পাওয়ার সাইকেল বা শক্তি চক্র। এটা হলো তাপকে কাজে রূপান্তর করার একটা সুনির্দিষ্ট আর পুনরাবৃত্তিমূলক প্রক্রিয়া। এর সবচেয়ে পরিচিত উদাহরণ হল অটো সাইকেল, যেটা আমাদের পেট্রোল গাড়িতে ব্যবহার করা হয়। এর 4টি সহজ ধাপ আছে। প্রথমে ইনটেক, যেখানে বাতাস আর জ্বালানির মিশ্রণ সিলিন্ডারে ঢোকে। এরপর কম্প্রেশন, যেখানে সেই মিশ্রণকে প্রচণ্ড চাপে সংকুচিত করা হয়। তৃতীয় ধাপে আসে আসল খেলাটা, পাওয়ার, যেখানে একটা স্পার্ক মিশ্রণটাকে জ্বালিয়ে দেয় আর সেই বিস্ফোরণের ধাক্কায় পিস্টনটা প্রচণ্ড জোরে নিচে নেমে আসে। শক্তিটা কিন্তু এখানেই তৈরি হয়। আর সবশেষে এক্সস্ট, যেখানে পুরা গ্যাস বেরিয়ে যায়। আর এই পুরো চক্রটা মিনিটে হাজার হাজার বার ঘুরতে থাকে। ভাবা যায়? এখন পেট্রোল আর ডিজেল ইঞ্জিনের মূল পার্থক্যটা কিন্তু বেশ মজার। পেট্রোল ইঞ্জিনে জ্বালানির মিশ্রণকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রেখে স্পার্ক দিয়ে জ্বালানো হয়। ব্যাপারটা অনেকটা একটা বন্ধ বাক্সের মধ্যে বিস্ফোরণ ঘটানোর মতো। অন্যদিকে ডিজেল ইঞ্জিনে কোনো স্পার্ক লাগে না। সেখানে মিশ্রণটিকে এত বেশি সংকুচিত করা হয় যে প্রচণ্ড চাপের কারণেই তাপ তৈরি হয় আর আগুন ধরে যায়। এই ছোট্ট পার্থক্যটাই কিন্তু দুটো ইঞ্জিনের শক্তি আর ব্যবহারে একটা বিশাল তফাৎ তৈরি করে দেয়। আচ্ছা, জ্বালানি পোড়ানোর বাইরেও কিন্তু তাপ তৈরির আরও একটা অবিশ্বাস্য রকম শক্তিশালী উৎস আছে। চলুন এবার আমরা প্রবেশ করি পরমাণুর জগতে, যেখানে লুকিয়ে আছে প্রকৃতির চূড়ান্ত শক্তি। পারমাণবিক ফিশন হল এমন একটা প্রক্রিয়া যেখানে একটা ভারী পরমাণুর নিউক্লিয়াসকে, যেমন ধরুন ইউরেনিয়াম 235, ভেঙে দুটো ছোট অংশে পরিণত করা হয়। আর এই ভাঙনের সময় নির্গত হয় বিপুল পরিমাণ শক্তি।
এটা মূলত তাপ তৈরির একটা অবিশ্বাস্য রকম শক্তিশালী উপায়, যা কয়লা বা তেল পোড়ানোর চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি শক্তিশালী। কিন্তু মজার ব্যাপার হলো, এই বিশাল শক্তিকেও সে থার্মোডাইনামিক্সের পুরনো নিয়মগুলোই মেনে চলতে হয়। একবার শুধু এর শক্তির পরিমাণটা কল্পনা করে দেখুন তো, একটা মাত্র ইউরেনিয়াম পরমাণুর ভাঙন থেকে যে শক্তি বেরোয় তা কয়লার একটা অণুকে পোড়ানোর থেকে কয়েক মিলিয়ন গুণ বেশি। আর ঠিক এই কারণেই মাত্র কয়েক কেজি পারমাণবিক জ্বালানি দিয়েই একটা পুরো শহরকে বছরের পর বছর বিদ্যুৎ দেওয়া সম্ভব। তাহলে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিভাবে কাজ করে? আসলে প্রক্রিয়াটা দেখতে যত জটিল মনে হয়, এর মূল ভিত্তিটা কিন্তু সেই পুরনো আর খুবই পরিচিত। প্রথমে চুল্লির ভেতরে পারমাণবিক ফিশন বিপুল তাপ তৈরি করে। এই তাপ জলকে ফুটিয়ে উচ্চ চাপের বাষ্প বা স্টিম তৈরি করে। এরপর সেই বাষ্প গিয়ে একটা টারবাইনকে ঘোরায়, আর সবশেষে টারবাইনটা একটা জেনারেটরকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। তার মানে এটা আসলে একটা অত্যন্ত উন্নত আর শক্তিশালী বাষ্পীয় ইঞ্জিন ছাড়া আর কিছুই নয়। এতক্ষণ আমরা যা কিছু নিয়ে কথা বললাম, তার সব কিছুই কিন্তু একটা মৌলিক নকশার উপর ভিত্তি করে তৈরি। এটাই হলো ইঞ্জিনিয়ারিংয়ের সেই অদৃশ্য ব্লুপ্রিন্ট যা আমাদের আধুনিক বিশ্বকে শক্তি জুগিয়ে চলেছে। সুতরাং মূল বিষয়টা হলো, একটা গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে একটা পারমাণবিক চুল্লি পর্যন্ত সব ক্ষেত্রেই একই মৌলিক নীতি কাজ করে। একটা তাপের উৎস ব্যবহার করা হয়, যা থার্মোডাইনামিক্সের আইন দ্বারা পরিচালিত হয়ে ব্যবহারযোগ্য কাজ বা শক্তিতে রূপান্তরিত হয়। এই একটা ধারণাই আধুনিক প্রযুক্তির অন্যতম প্রধান চালিকা শক্তি। যেহেতু আমাদের এই বিশ্বের শক্তির চাহিদা ক্রমাগত বেড়েই চলেছে, একটা প্রশ্ন তো থেকেই যায়, আমাদের পৃথিবীর পরবর্তী মহান ইঞ্জিন কি হতে চলেছে? কোনো নতুন শক্তিচক্র, নাকি সম্পূর্ণ নতুন কোনো প্রযুক্তি? উত্তরটা যাই হোক না কেন, একটা ব্যাপার নিশ্চিত, সেটা অবশ্যই তাপগতিবিদ্যার এই মৌলিক আর অলঙ্ঘনীয় আইনগুলোর উপর ভিত্তি করেই গড়ে উঠবে।